তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে দেখো, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিল উত্থাপন করা হয়, যার মধ্যে অর্থ বিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করা হয়েছে। কোনো কর আরোপ, বিলোপ, পরিবর্তন, ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয় অর্থ বিলের আওতাভুক্ত। সংবিধানের 109 নম্বর ধারায় এই বিল সংসদে পাস করার জন্য একটি বিশেষ পদ্ধতির উল্লেখ করা হয়েছে। জাতীয় অর্থের উপরে জনগণের সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে সাধারণ বিলের তুলনায় অর্থ বিল পাসের পদ্ধতি সম্পূর্ণ স্বাতন্ত্র্য। এবার হচ্ছে ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। প্রথম হচ্ছে লোকসভায় বিল উত্থাপন ও রাষ্ট্রপতির পূর্ব অনুমতি। সংবিধান অনুযায়ী অর্থ বিল কেবলমাত্র সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় উত্থাপন করা যায়। রাজ্যসভায় এই বিল কোনোভাবেই পেশ করা যায় না। লোকসভায় অর্থ বিল উত্থাপন করার পূর্বে ভারতের রাষ্ট্রপতি আগাম সুপারিশ বা অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক। সাধারণত সরকারের পক্ষে কোনো মন্ত্রী এই বিল লোকসভায় পেশ করে থাকেন, কোনো সাধারণ সদস্য এই বিল উত্থাপন করতে পারেন না। তারপর হচ্ছে স্পিকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও সংশয়পত্র। সেখানে কি বলা হচ্ছে দেখো, সংসদে উত্থাপিত কোনো বিল অর্থ বিল কিনা তা নিয়ে কোনো বিতর্ক বা সংশয় তৈরি হয়, তবে সংবিধানের 110 নম্বর ধারায় 3 নম্বর উপধারা অনুযায়ী লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। লোকসভার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিলটি যখন রাজ্যসভায় পাঠানো হয়, তখন স্পিকার তার নিজস্ব স্বাক্ষরে বিলটি অর্থ বিল হিসাবে একটি সংশয়পত্র প্রদান করেন, অর্থাৎ সার্টিফিকেট দিয়ে থাকেন। স্পিকারের এই সিদ্ধান্তকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। লোকসভায় বিলের 3টি পার্ট। লোকসভায় অর্থ বিল পাসের ক্ষেত্রে সাধারণ বিলের মতো 3টি পর্যায় বা পাঠ অনুসরণ করা হয়। প্রথম পাঠে বিলটি কেবল উত্থাপন করা হয়। দ্বিতীয় পাঠে বিলটির প্রতিটি ধারা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, বিচার বিশ্লেষণ, তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই পর্যায়ে বিলের ভালো মন্দ নিয়ে আলোচনা করেন। এরপর তৃতীয় পাঠে বিলটির ওপর সামগ্রিক ভোটাভুটি হয়। লোকসভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাস হলে তা রাজ্যসভায় প্রেরিত হয়। তারপরে কি, রাজ্যসভার সীমিত ক্ষমতা ও ভূমিকা। পরের পয়েন্ট আর কি, অর্থ বিলের ক্ষেত্রে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ক্ষমতা অত্যন্ত সীমিত এবং কার্যত নামমাত্র। রাজ্যসভা কোনো অর্থ বিল সরাসরি প্রত্যাখ্যান বা বাতিল করতে পারে না, এমনকি কোনো মৌলিক পরিবর্তনও করতে পারে না। লোকসভা থেকে বিল আসার পর রাজ্যসভাকে সর্বাধিক 14 দিনের মধ্যে বিলটি বিবেচনা করে লোকসভায় ফেরত পাঠাতে হয়। রাজ্যসভা যদি বিলের কোনো সংশোধনী প্রস্তাব করে, তবে লোকসভায় তা গ্রহণ বা বর্জন করতে পারে। আর যদি 14 দিনের মধ্যে বিলটি ফেরত না দেয়, তবে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর বিলটি যে রূপে লোকসভায় পাস হয়েছিল সেই রূপেই উভয় কক্ষে পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়। এবার চূড়ান্ত হচ্ছে রাষ্ট্রপতির সিদ্ধান্ত। এখানে কি বলা হচ্ছে, সংসদের উভয় কক্ষে পাস হওয়ার পর অথবা পাস হয়েছে বলে ধরে নেওয়া হলে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সংবিধানের 111 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই বিলে সম্মতি প্রদান করতে পারেন অথবা আটকে রাখতে পারেন, কিন্তু সাধারণ বিলের মতো অর্থ বিলকে পুনর্বিবেচনার জন্য কোনোভাবেই সংসদে ফেরত পাঠাতে পারেন না। যেহেতু বিলটি রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিয়েই লোকসভায় পেশ করা হয়,
তাই প্রথা অনুযায়ী তিনি বিলে নিজের সম্মতি প্রদান করেন এবং এরপর বিলটি আইনে পরিণত হয়। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। আজকের ক্লাসের দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের লোকসভা রাজ্যসভার সম্পর্ক, বা প্রশ্নটা এমনভাবেও আসতে পারে যে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কিভাবে লিখবে অ্যান্সারটা গুছিয়ে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভা তথা সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। সংসদের নিম্নকক্ষ হলো লোকসভা এবং উচ্চ কক্ষটির নাম হচ্ছে রাজ্যসভা। ভারতীয় সংবিধানে এই দুই কক্ষের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সাংবিধানিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের মতো ভারতীয় সংবিধানে উচ্চকক্ষ ক্ষমতাহীন করা হয়নি, আবার মার্কিন সিনেটের মতো তাকে নিম্নকক্ষের তুলনায় অত্যাধিক শক্তিশালী করা হয়নি। উভয় কক্ষের গঠন, শাসন বিভাগীয় নিয়ন্ত্রণ এবং আইন প্রণয়নের ক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে লোকসভা শক্তিশালী, কিছু বিশেষ ক্ষেত্রে রাজ্যসভার প্রাধান্য রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে উভয় কক্ষ সম্পূর্ণ সমান ক্ষমতার অধিকারী। এবার আছে দেখো লোকসভার প্রাধান্য। এখানে কি বলা হচ্ছে, অর্থ সংক্রান্ত বিষয়ে এবং শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংবিধানে লোকসভাকে চূড়ান্ত প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই প্রথম উত্থাপন করা যায়। লোকসভায় পাস হওয়ার পর বিলটি রাজ্যসভায় গেলে রাজ্যসভা সর্বাধিক 14 দিন তা আটকে রাখতে পারে এবং কোনো মৌলিক পরিবর্তন করতে পারে না। কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ধারণের একক ক্ষমতা লোকসভার স্পিকারের হাতে ন্যস্ত। অন্যদিকে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি হল মন্ত্রিসভার দায়িত্বশীলতা। মন্ত্রিসভা তার যাবতীয় কাজের জন্য যৌথভাবে কেবল লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। লোকসভায় অনাস্থা প্রস্তাব পাস হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তাছাড়া সাধারণ বিল নিয়ে উভয় কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতির ডাকা যৌথ অধিবেশনে লোকসভার সদস্য সংখ্যা দ্বিগুণ হওয়ায় তাদের সিদ্ধান্তই মূলত জয়যুক্ত হয়। জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রস্তাবও কেবল লোকসভাতেই পাস হতে পারে। তারপরে কি রাজ্যসভার প্রাধান্য। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যসভা কোন কোন ক্ষেত্রে একটু বেশি টপ ক্ষমতা রাখে সেটা একটু বোঝো। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় সংবিধানের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভাকে কিছু বিশেষ ও অনন্য ক্ষমতা প্রদান করা হয়েছে, যা নিম্নকক্ষের লোকসভার নেই। রাজ্যসভা যেহেতু অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব করে, তাই রাজ্যের স্বার্থ সুরক্ষায় এর ভূমিকা অপরিসীম। সংবিধানের 249 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভা যদি তার উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাস করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন, তবে সংসদ সেই বিষয়ে আইন তৈরি করতে পারে। এছাড়া 312 নম্বর ধারা অনুসারে নতুন সর্বভারতীয় চাকরি বা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস সৃষ্টির ক্ষমতাও কেবলমাত্র রাজ্যসভার হাতেই রয়েছে। রাজ্যসভার প্রস্তাব ব্যতীত এই বিষয়ে লোকসভা কোনো পদক্ষেপ নিতে পারে না। ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার আনুষ্ঠানিক প্রস্তাব সংবিধানে কেবল রাজ্যসভাতেই প্রথম উত্থাপনের নিয়ম রয়েছে। তারপর উভয় সমান ক্ষমতার অধিকারী। আইন প্রণয়ন, সংবিধান সংশোধন, বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের মতো রাষ্ট্র বহু গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে লোকসভা ও রাজ্যসভা সম্পূর্ণ সমান ক্ষমতার অধিকারী। সাধারণ বিল পাসের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি সমানভাবে প্রয়োজন। যে কোনো বিল যে কোনো কক্ষে উত্থাপন করা যায়। সংবিধান সংশোধনী বিল উভয় কক্ষে পৃথকভাবে এবং বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হয়। এক্ষেত্রে কোনো যৌথ অধিবেশনের সুযোগ নেই। একটি কক্ষ সংবিধান সংশোধনী বিল বাতিল করলে তা পুরোপুরি বাতিল হয়ে যায়। ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, মুখ্য নির্বাচন কমিশনারদের পদচ্যুতি প্রভৃতি ক্ষেত্রে উভয় কক্ষ সমানভাবে অংশগ্রহণ করে। এছাড়া রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থা এবং অর্ডিন্যান্স অনুমোদনের ক্ষেত্রেও উভয় পক্ষের সমান
মানে সম্মতি আবশ্যক। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। আর ভালো নম্বর পেতে গেলে এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে।